রয় থেকে কিন্তু আমরা জানতে পেরেছি 2K25 এর যে WWE গেম সেটার কভার স্টার হচ্ছে রোমান রেইন্স, আর সেটা রিলেটেড অনেক কিছু হয়েছে, যেমন আপনারা এই গেমের মধ্যে ব্লাড লাইনের এডিশনের যে প্যাক সেটাও নিতে পারেন, আর এইটা সবচেয়ে প্রাইস কস্ট। আর এখানে রোমান রেইন্স রিঅ্যাকশন দিয়েছে, সে বলতেছে যেখানেই আমি যাই আমি আমার পুরো ফ্যামিলি পুরো ব্লাড লাইনকে নিয়ে যাই। আর আমি বলবো এখানে স্যামি জানকে একটু অন্যরকম লাগতেছে, কারণ সে তো ব্লাড লাইনের কোনো মেম্বার না, মানে সত্য ব্লাড লাইন না। আর এটার জন্য কিন্তু লোকেরা সবসময় কনভারসেশন করে স্যামি জেন তো আসলেই ব্লাড লাইন না, স্যামি জেন কেন আসে। আর এটা নিয়ে ড্রু ম্যাকিন্টায়ার রেসপন্স করেছে, সেটা নিয়ে বলবো। আগে আপনাদের একটা জিনিস দেখাই, উসোসরাও পোস্ট করেছে এবং লিখেছে ব্লেসড। আর আপনারা জানেন উসোসরা দুইজন মিলেই একটা অ্যাকাউন্ট চালায়, দুইজন মিলেই এই টুইটটা করেছে। আর টামাটঙ্গাও রিয়েক্ট করেছে, অবভিয়াসলি সে ব্লাড লাইনের মেম্বার। আর আমি তার ইমোজির যে সিলেকশন বুঝতেছি না সে কি বোঝাতে চাচ্ছে, কিন্তু দেখেন ড্রু ম্যাকিন্টায়ারের কি একটা অ্যামেজিং রিপ্লে ছিল। একজন টুইট করে জিজ্ঞেস করতেছে স্যামি জেন এখানে কি করে, আর ড্রু ম্যাকিন্টায়ার সেই ছবিটা পোস্ট করেছে যেখানে একটা পোলার বিয়ার আছে। আর আপনারা জানেন এরা সব সময় ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, তারা যদি হুট করে কোথাও মানে তাদেরকে দেখা যায় আমরা ভাবি সে এখানে কি করতেছে, তার জায়গায় তো ঠান্ডা বা সে বরফের জায়গায় থাকবে। আর সেম জিনিসটা ড্রু ম্যাকিন্টায়ার বলতেছে যে স্যামি জেন এখানে কি করতেছে, স্যামি জেন তো তার নিজের জায়গায় থাকা উচিত। আমার মনে হয় ড্রু ম্যাকিন্টায়ারের ব্লাড লাইনের সাথে প্রবলেম, কিন্তু স্যামির সাথেও আলাদা কোনো প্রবলেম আছে। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো আপনাদের রয়্যাল রাম্বল দেখার দরকার নেই, আমি আপনাদের বলবো রয়্যাল রাম্বলে কে জিতবে। আর আমি কিভাবে বলবো সেটা আপনারা জানতে পারেন এই গ্রাফিকটা দেখে। আপনারা দেখতে পাচ্ছেন যারাই রোমান রেইন্সকে এলিমিনেট করেছে, যখন রোমান রেইন্স লাস্ট টাইম রয়্যাল রাম্বলে এন্ট্রি করেছিল, আর যারা এলিমিনেট করেছে তারাই রয়্যাল রাম্বল জিতেছে। 2014 সালে বাতিস্তা, 15 সালে তো নিজেই ছিল, 2016 সালে ট্রিপল এইচ, 17 সালে র্যান্ডি অর্টেন, 18 সালে নাকামোরা, এবং 19-এ ছিল না 2020 সালে ছিল, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। আর 20 সালের পর তো রোমান রেইন্স কখনো রয়্যাল রাম্বলে এন্ট্রি করেইনি, কারণ সে ট্রাবল চিফের ক্যারেক্টারটা নিয়েছিল। আর এই স্টারটা দেখে আসলে বোঝা যায় রোমান রেইন্স যদি রয়্যাল রাম্বলে থাকে তাহলে একটা জিনিস কনসিডার করা যায় যে সবাই রোমান রেইন্সকে টার্গেট করে, এবং তাকে যদি বের করা যায় তাহলে তাদের রাস্তা সোজা হবে। আর আমার মনে হয় এইবারের রয়্যাল রাম্বলে স্পেশাল যে টার্গেট সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার এবং স্যাথ রলিন্স রোমান রেইন্সকে করবে। আর যদি রোমান রেইন্স জিতে যায় তাহলে তো অন্য বিষয়। আর আপনারা কিন্তু এটাকে সিরিয়াসলি নেবেন না, এটা জাস্ট একটা স্ট্যাট। এরপরে WWE একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে। আপনারা জানেন WWE এখন ওভারসিজ যাচ্ছে এবং অনেক কান্ট্রিতে গিয়ে তারা তাদের লাইভ ইভেন্ট বা প্রিমিয়াম লাইভ ইভেন্ট করতেছে বা শো করতেছে। আর WWE এবার ফ্রান্সে যাচ্ছে, আর সেখানে গিয়ে তারা ক্ল্যাশ ইন প্যারিস শোটা করবে। আগে যেটা নাম ছিল ক্ল্যাশ এট দি ক্যাসেল, সেটার নামটা চেঞ্জ করে তারা ক্ল্যাশ এট দি প্যারিস দিয়েছে। আর এই জিনিসটা প্যারিসেই হচ্ছে, তাই তারা এই নামটা দিয়েছে। আর যেহেতু ফ্রান্সে হচ্ছে, যেভাবে ক্রাউডরা রেসপন্স করেছিল, WWE ট্র্যাক করতেছে যে ফ্রান্সে গিয়ে তারা ভালো কোনো পিএলই করবে এবং সেখানে সাপোর্ট পাবে। আর এটার ডেট হচ্ছে অগস্টের 31 তারিখে, এটা অবশ্যই 2025 সালে হবে। এটা মনে হয় সামার স্ল্যামের আশেপাশেই। WWE দেখি এটাকে কিভাবে বুকিং করে। এটা কেন বললাম, কারণ WWE যখন তাদের কান্ট্রি থেকে বাইরে যায় তাদের যে ফরম্যাট সেটা একটু চেঞ্জ করে। এরপরে বলবো WWE স্টোরি লাইনে কিন্তু ড্রামা চলেই থাকে, আপনারা জানেন। আর এখন WWE সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, আর সেটা আসলে দেখে ভালো লাগতেছে। আর এটা 2024 সালের রয়্যাল রাম্বল অনেক কটা সুপারস্টারদের দেখিয়েছে, সেখানে ড্রু ম্যাকিন্টায়ার ছিল, সিএম পাঙ্ক ছিল, ডমিনিক, কার্লিটো, ডেমিয়ান প্রিস্ট আর টুথ ব্রাউন বেকার, অনেকেই ছিল। আর এই যে মোমেন্ট যেখানে সিএম পাঙ্কের ট্রাইসেপটা ভেঙে গিয়েছিল, তখন সিএম পাঙ্ক বলতেছিল যে আমার হাতের মধ্যে মনে হচ্ছিল যে একটা ফাঁকা জায়গা গর্তের মতো হয়েছে, আর আমি সেই জিনিসটাকে ফিল করতে পারতেছিলাম। আর সেই মোমেন্টটাকেই ড্রু ম্যাকিন্টায়ার বলতেছে এটা পিক, এটার উপরে আর কোনো মোমেন্ট হতেই পারে না। আর ডমিনিক মিস্টেরিও তো আলাদাই বলতেছে সিএম পাঙ্কের বিষয়, বলতেছে যে এ তো 35 বছর পর এসেছে। আমি বলবো ডমিনিক মিস্টেরিও ইচ্ছা করে 35 বছর বলেছে, কারণ সিএম পাঙ্ক 10 বছর পর এসেছে, সে 15 সাল বা 25 সাল এক্সট্রা অ্যাড করেছে। আর অবভিয়াসলি এখানে ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্ক ছিল, তারা কি করেছে সেটা তারা ইনস্টাগ্রামে শেয়ার করেছে। সবার প্রথম সিএম পাঙ্ক কি শেয়ার করেছে দেখেন, সে এখানে ড্রু ম্যাকিন্টায়ারের ফেসের আগে ইমোজি দিয়েছে, আর ইমোজিটা হচ্ছে ক্লাউন। আর অনেকেই বলতেছে হ্যাঁ ঠিক করেছো। আমার মনে হয় সিএম পাঙ্ক এটা দেখেনি, কারণ ড্রু ম্যাকিন্টায়ার অন্যরকমই একটা ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার দেখেন তার যে স্টোরি, সেখানে সিএম পাঙ্কের মুখে এই যে পটি ইমোজি সেটা বসিয়ে দিয়েছে। আমি বলবো দেখেন স্টোরি লাইন তারা শেষ করেছে, কিন্তু তারা একজন আরেকজনের সাথে যে দুশ্মনী সেটা শেষ করেনি। আমি কিন্তু আপনাদের বলেছিলাম এই যে ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্কের ফিউড সেটা কখনো শেষই হবে না। ফিউড স্টোরি লাইনের উপর শেষ হতে পারে, কিন্তু তাদের যে একটা সমস্যা সেটা কখনোই শেষ হবে না, এবং অবভিয়াসলি তারা এভাবেই কন্টিনিউ করবে। এর জন্য সিএম পাঙ্ক, ড্রু ম্যাকিন্টায়ার
ম্যাকিন্টায়ারের উপর শট নিল এবং ড্রু ম্যাকিন্টায়ারও সিএম পাঙ্কের উপর শট নিয়েছে। এরপরে আমরা কিন্তু মানডে নাইট রতে জে উসোকে দেখেছিলাম এবং সে এসে বলেছিল সে রয়্যাল রাম্বলে এন্ট্রি করবে, তার অ্যানাউন্সমেন্ট সে করেছে। আর এই যে সেগমেন্ট, এটা একটা লেট চেঞ্জ ছিল। আর ডাব্লিউডাব্লিউ অরিজিনালি জে উসোকে এখানে প্ল্যানই করেনি, কিন্তু পরে গিয়ে ডাব্লিউডাব্লিউ সেই জিনিসটা মানডে নাইট রতে অ্যাড করেছে। আর ভেন্স রুসো, যে কিনা ডাব্লিউডাব্লিউর ফর্মার ক্রিয়েটিভ হেড রাইটার, সে জে উসোর বিষয়ে কিছু বোল্ড কমেন্ট করেছে। আর সে যেটা বলেছে, আপনারা এটা শোনার পর বলবেন কমেন্টে অবশ্যই আপনারা এই বিষয়ে এগ্রি করেন কি করেন না। আর অবশ্যই এটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হবে। সে বলে এই যে জে উসো ওই এরিনাতে যারা আছে বা ক্রাউড যারা আছে তারাই খুশি হয়, কিন্তু টিভিতে যারা দেখতেছে তাদের আসলে জে উসোকে দেখতেই মনে চায় না। তারা চিন্তা করে জে উসো আসতেছে, তার এন্ট্রান্সটা শেষ হবে, দেন সে চলে যাবে। এটার জন্যই ফ্যানরা যারা টিভিতে দেখে তারা ওয়েট করে। আর সে বলল যে তার যে এন্ট্রান্স সেটা দিয়ে আসলে কাজ হবে না, তার কিছু করতে হবে। আর আপনারা বলবেন আপনারা কেমনটা জে উসোকে নিয়ে চিন্তা করেন। পার্সোনালি আমার মনে হয় জে উসোর এন্ট্রান্স ভালো, কিন্তু তার রিং এর মধ্যে আরো অনেক কিছু করা উচিত। আমি মিডলেই থাকবো, কিন্তু সবসময় সে যদি এইভাবে ঘুরিয়ে ফিরে আমাদের এন্ট্রান্সটাই দেখায়, একটা না একটা সময় আমরা বিরক্ত হব। আর ডাব্লিউডাব্লিউ এর ফর্মার রাইটার অবশ্যই তার কথায় পাওয়ার আছে। আপনারা কি এগ্রি করেন কিনা কমেন্ট করে জানাবেন। এরপরে মানডে নাইট রয় জেডি ম্যাকডানের সাথেও কিন্তু অনেক ডেঞ্জারাস জিনিস হয়েছে। আমরা কিন্তু সেই স্পটটা দেখেছিলাম তার মাথায় সে কিভাবে ব্যথা পেয়েছে, আর সেটার পর থেকে আমরা কনসার্ন ছিলাম যে আসলে জেডি ম্যাকডানের সাথে কি হয়েছে। এছাড়াও একটা ফটো দেখেছিলাম টুইটারে, সে ব্যাকস্টেজে গিয়েছিল কিন্তু সে ক্যামেরা থেকে যখন সরে সে সাথে সাথে নিচে পড়ে যায়। আর কোনো সুপারস্টারের সাথে যদি এমনটা হয় এটা কিন্তু আসলে অনেক বেশি ভয়ঙ্কর। বাট আমি বলতে পারি এটা নিয়ে অত বেশি টেনশন করার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই টেনশনের বিষয় আছে, কারণ সে ইনজুরিতে পড়েছে। আর ডাব্লিউডাব্লিউ ফ্যাসিলিটি অনেক বেশি বড়, আপনারা জানেন, রাইট হ্যান্ডেই আছে জেডি ম্যাকডোনা। সবার প্রথম সে টুইট করে বলেছে যে সবাইকে আমি থ্যাংক ইউ করি যারা আমাকে নিয়ে কনসার্ন ছিল। আর এখানে দেখেন 76K লাইক আছে। আর এই যে ডাব্লিউডাব্লিউর এই সময় এই টাইমের যে কমিউনিটি, মানে রেসলিং ফ্যান কমিউনিটি, তাদেরকে আসলে আমার ভালো লাগে। তারা সব সময় কাউকে না কাউকে গালি দেয়, কিন্তু যখন এরকম কোনো সময় আসে তখন সবাই ইউনাইটেড বা একসাথে হয়ে যায়। আর আমার মনে হয় আসলে সবাই মানুষ, মনুষ্যত্ব সবার মধ্যে আছে। এবং জেডি ম্যাকডোনা বলে তার যে রিপস সেটা ভেঙে গিয়েছে। আর পাঞ্চার লাং, এটা শুনে আমার কাছে একটু ভয়ঙ্কর লেগেছে। সে বলেছে যে আমার কিছু সময় লাগবে, আর যেটা হয়েছে ভালোই হয়েছে, কারণ এর থেকে খারাপও হতে পারতো। আর এইভাবে সে তার ফ্যানদের আপডেটটা দিয়েছে। তার জেডি ম্যাকডোনা যেভাবে নিজেকে স্যাক্রিফাইস করেছে, সে যখন রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউ হয়তো এক্সট্রা কিছু করতে পারে। আর আমি বলবো লোকেরা অবশ্যই ইনভেস্টেড হবে, কারণ জেডি ম্যাকডোনা কিন্তু আসলে ট্যালেন্টেড, বাট তাকে একটা ভালো স্টোরি লাইন দেওয়া উচিত। এরপর আপনাদের একটা গ্রাফিক দেখায়। আর সবসময় কিন্তু আমি আপনাদের এসে বলি যে এটা এভাবে না, এটা ওইভাবে, সবকিছু আপনাদের বুঝিয়ে বলি। উল্টো আজকে আপনারা আমাকে বোঝাবেন। এন্ড লোগান পল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই জিনিসটা পোস্ট করেছে। আর এখানে সে তার ভাই জেক পলের সামনাসামনি দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে তারা দুইজন ফাইট করবে। এবং সে লিখেছে দ্য মোমেন্ট ইউ হ্যাভ ওয়েটেড এ ডেকেড ফর মার্চ 27 অন স্ট্রিম অন ম্যাক্স। আর স্ট্রিম অন ম্যাক্সকে সে ট্যাগ করেছে। আর এটার পর আমি চিন্তা করতেছি এটা কি কোনো বক্সিং ফাইট বা কোনো ম্যাচের বিষয় সে বলতেছে, যেটা মার্চের 27 তারিখে হবে। আর এই ফাইটটা কেন হচ্ছে সেটাও জানি না, কিন্তু তারা যদি ফাইট করে ভালো অ্যাটেনশন ইন্টারনেটে তারা পাবে। এটা কেন বললাম, কারণ জেক পল আলাদা আলাদা অনেকের সাথে স্ক্রিন শেয়ার করেছে, অনেক বড় বড় লোকেদের সাথে। আবার লোগান পলও কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে পপুলার হয়েছে, মানে ইন্টারনেটে তো সে এমনিতেও পপুলার, রেসলিং সাইড থেকে সে ডাব্লিউডাব্লিউর অনেক সাপোর্ট পেয়েছে। দেখি এরা কি করে। এরপরে ড্রু ম্যাকইন্টার আসলে আর স্টপ হবে না, কারণ যখন রোমান রেইন্সের বিষয়ে কথা আসে সে তার বিষয় বলেই থাকে। সে বলে আমার সবচেয়ে বড় গোল তো এই সময় রোমান রেইন্সকে আমি পাওয়ারে পৌঁছাতে দিব না। সে যদি পাওয়ারে পৌঁছে যেতে চায় সেখানে আমি তাকে স্টপ করব, আর আমি কখনোই তাকে চ্যাম্পিয়নশিপ জিততে দিব না। এবং বলে তার কি মনে হয় সে রেসলম্যানিয়ার পর ছুটিতে যাবে, আবার ভ্যাকেশন শেষ করে আসবে, যেটা সে চাবে ডাব্লিউডাব্লিউতে সেটা সে পেয়ে যাবে। কখনোই আমি তাকে জিনিসটা করতে দিব না। আর ইউজুয়ালি আমরা এমন কথা কখন শুনি, যখন কারোর সাথে কারো ফিউড হয়। আর এরকম ফিউড তো আমরা দেখতেছি না। তাদের মধ্যে হচ্ছে উল্টো রয়্যাল রাম্বলেও কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার রোমান রেইন্সের নামটা বলতেছে। জানি না তারা কি করবে, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, যেটা আগেও বলেছি, কিছু না কিছু ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে প্ল্যান করতেছে। আর এটা ছিল ড্রু ম্যাকইন্টায়ার ইন্টারভিউ। এরপরে রোমান রেইন্স ইন্টারভিউ করেছে, যেটা 2K25 গেমকে প্রমোট করতেছিল রোমান রেইন্স। এখানে রোমান রেইন্স অনেক কথা বলেছে এবং ডিন অ্যামব্রোস জন মক্সলি বিষয় বলেছে,
সবার প্রথম রোমান রেইন্স নিউ ডেকে অ্যাপ্রিশিয়েট করে এবং ইন্টারভিউতে সে কি বলেছে শর্টকাট আপনাদের বুঝিয়ে বলি। রোমান রেইন্স বলে নিউ ডে খুব ভালো কাজ করতেছে, এটার জন্য আমি খুশি, এবং বলে জেভিয়ার এবং কোফি ফাইনালি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, তাদের চয়েস ভালো, তাদের যে ওনারশিপ সেটা আসলেই আমার ভালো লেগেছে। এরপরে সে সোলো সিকার নাচার ভিডিওর বিষয়ে বলে, আর এইটা সেই ভিডিও যেখানে সোলো সিকা কিচেনে কাজ করতেছিল, মানে এই সময় সে নাচে। তো রোমেনকে জিজ্ঞেস করা হয় তুমি এটার বিষয়ে কি বলবা। রোমেন বলে ঠিক আছে, আসলে সিচুয়েশন যেমনই থাকুক না কেন আমরা সেই জিনিসটাকে এনজয় করি। হ্যাঁ আমার বিষয় আমি ইন্ট্রোভার্ট একটু বেশি, আমার ওপেন হতে একটু সময় লাগে, বাট সোলো সিকা যেটা করেছে ঠিক আছে। এছাড়াও তাকে জিজ্ঞেস করা হয় তোমাদের মধ্যে সবচেয়ে ফানি কে, আর আমরা কিন্তু সবসময় এটাও শুনে এসেছি যেটা রোমান রেইন্স বলেছে। রোমান রেইন্স বলে জিমি উসো এবং বলে সে গ্রেটেস্ট এন্টারটেইনার আমাদের মধ্যে, মানে সে তার ফ্যামিলির কথাও বলে। এরপরে স্যামি জেনের উপর আসে আর আমরা জানতে পারি স্যামি জেন কিভাবে ব্লাড লাইনে আসলো। এটার উপর রোমান রেইন্স কমেন্ট করে, রোমান রেইন্স বলে স্যামির যত ক্রেডিট সেটা তো আমি নিব। রোমান রেইন্স বলে আমি সেই লোক যে কিনা চিন্তা করেছিলাম যদি স্যামি জেন আমাদের গ্রুপে জয়েন করে তাহলে কনসিডারিং ওনার যেমন ক্যারেক্টার ওই সময় যেমনটা ছিল এটা রোমান রেইন্স এর ক্যারেক্টারকে হেল্প করবে, সেভাবেই বলে। এবং সেটাও বলে যে এতে আমারও লাভ হবে তারও লাভ হবে, এবং রোমান বলে সে আমাদের হেল্প করেছে আমরা তাকে হেল্প করেছি। ব্লাড লাইনের সবকিছু ভালোই ছিল। এবং ড্রু ম্যাকিন্টায়ারের বিষয়ে সে বলে ড্রু ম্যাকিন্টায়ারের তো আমাকে থ্যাংক ইউ করা উচিত, কারণ ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু রোমান রেইন্সের সাথে ফিউড করে অনেক বেশি উপরে এসেছে। রোমান লাস্টে এটা বলে যারাই আমার পাশাপাশি ঘুরবে সবারই ভালো লাভ হবে। এন্ড ফাইনালি সে জন মক্সলির বিষয় বলে, তাকে বলা হয় যে জন মক্সলির বিষয়ে কোনো একটা ভালো স্টোরি বলো যেটা শুনতে ইন্টারেস্টিং লাগবে। রোমান বলে জন মক্সলি এমন একটা মানুষ যখন আমরা একসাথে ছিলাম বা একসাথে থাকতাম, আমরা যখন এন্ট্রি করতাম শিল্ডের সময় আমরা জানতে পারতাম না সে কোথা থেকে আসবে, আর আমি এবং স্যাথ একজন আরেকজনকে জিজ্ঞেস করতাম বা একজন আরেক দিকে তাকাতাম যে ডিন অ্যামব্রোস কোথায়, আর হুট করে সে চলে আসতো। এবং রোমান বলে তুমি তাকে কখনো ট্র্যাক করতে পারবা না, ডিন অ্যামব্রোস অনেক বেশি আনপ্রেডিক্টেবল। সেটাও বলে যে এখন সে তো বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, হোপফুলি এখন সে একটু প্রেডিক্টেবল হবে। এছাড়াও সে বলে এয়ারপোর্টে যখন আমরা একসাথে যেতাম আমরা খুঁজতাম যে ডিন অ্যামব্রোস কোথায়, পরে জানতে পারতাম যে তার খাবার টাবার আনতে গিয়েছে, সেটাও বলে যেত না। মানে ডিন অ্যামব্রোসের বিষয় সে এমনটা স্টোরি শেয়ার করে। পাশাপাশি সেটাও বলে ডিনের সাথে আমার আগের মতো এখন আর কথা হয় না, বাট আমি বলবো অন স্ক্রিন তাদের তিনজনকে অনেক এনজয় করেছি। দেখি ডিন অ্যামব্রোস যদি আসে তাহলে অবশ্যই আপনাদের জানাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।